দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে উন্নয়ন সক্ষমতা নিয়ে আমাদের আলোচনা করতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এম.এস. সিদ্দিকী। আপনি অর্থনীতি বিশ্লেষণ করেন এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের আপনি ভাইস প্রেসিডেন্ট। আলোচনা করার আগে একটু আমি বলতে চাই সেটি হচ্ছে যে আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা উন্নয়ন বাজেট হিসেবে উত্থাপিত হবে জাতীয় সংসদে। 2024-25 অর্থ বছরের এডিপির আওতায় থাকছে 1,321টি প্রকল্প। আর নতুন বাজেটের লক্ষ্য হবে রাজস্ব বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এবার গ্রামীণ উন্নয়নে জেলাভিত্তিক মাস্টার প্ল্যান হবে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। আমরা একটু কথা বলে নিই যে আজকে তো অর্থনৈতিক পরিষদে আমাদের যে এডিপি সেটা অনুমোদন হয়ে গেছে। আমি তো শুরুতে আপনাকে বললাম যে অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদ, যেটা সংসদে উত্থাপিত হবে। বিষয় হচ্ছে যে মানে সবসময় দেখি যে মানে যে গতবারে যেটা হয়েছে যে আরও 5-10 হাজার কোটি টাকা বাড়ে, এবছর 2,000 কোটি টাকার মতো হয়েছে। আর্থিক টানাপোড়েন মানে অর্থনীতির কোনো আর্থিক টানাপোড়েন আছে কিনা, কেন এবার কম, এবং সব জায়গায় একটু কৃচ্ছতা সাধনের কথা বলা হচ্ছে। আপনার পরিবহন, যোগাযোগ, গ্রামীণ উন্নয়ন সবখানে একটা উন্নয়নের বদল কথা বলা হচ্ছে, কিন্তু সেটা গতবারের চেয়ে কম। এবার সর্বোচ্চ কিন্তু গতবারের চেয়ে কম। সব মিলে একটু প্রথমে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি, তারপর আমরা মূল আলোচনা আসবো। হ্যাঁ, আপনি দেখবেন যে গত বছরের যে এডিপি ছিল সেটা কিন্তু কাটছাট করা হয়েছে। আচ্ছা। এবং অনেক কমিয়ে প্রতি বছরই কমানো হয়, এই বছর একটু বেশি কমানো হয়েছে, এবং অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্ট করবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিছু রেলওয়ে প্রজেক্ট, কিছু বড় রাস্তা এগুলো করবে না। এটার অর্থ হচ্ছে যে একটু ব্যয় সংকোচনের চেষ্টা গত বছরের বাজেটকে ডেভেলপমেন্ট প্রোগ্রাম রিভাইজ করার ভিতরেই দেখা গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে আবার 2025 সালের যে এডিপি এটাতে আবার বাড়ানো হয়েছে, কম বাড়ানো হলেও বাড়ানো হয়েছে। তো এটা কিছুটা স্ববিরোধিতা, আমার ব্যক্তিগত ধারণা কিছুটা স্ববিরোধিতা। আপনি যদি গত 3 বছরের অভিজ্ঞতা দেখেন, সেখান থেকে তো ওদের এত এই মুহূর্তে এত বড় হওয়া উচিত ছিল না। তো আপনি যেটা ইঙ্গিত দিচ্ছেন যে কোনো সংকট আছে কিনা, সংকট তো কিছুটা আছেই, কারণ ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো যা আছে বা বাজেটের খরচের যে টাকা জোগান সেটা তো ইন্টারনাল রিসোর্স থেকে করা যাচ্ছে না। আমাদের রেভিনিউ কালেকশন খুবই কম, আশঙ্কাজনকভাবে কম, এবং সরকারকে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে লোন নিতে হয় ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে বাস্তবায়নের জন্য। সুতরাং এটা তো আসলে একটা কিছুটা মিসম্যাচ, মানে অস্বাভাবিক সিচুয়েশন বলেই আমি মনে করি। একটা বিষয় সেটি হচ্ছে যে আপনি বললেন যে মানে কমানো হয়। হ্যাঁ, একটা এডিপি হবে সেটা নিশ্চয়ই নানা রকম গবেষণা, কর্মপরিকল্পনা, নানা রকম রিসার্চ করি, তো সেদিকে আমরা যাই যে আমরা এই আগামী অর্থ বছরের জন্য আমরা কি কি কাজ করব। তো সেখানে নিশ্চয়ই দক্ষ মানুষজনই কাজ করেন। তাহলে বাড়ানো বা কেন হয়, আবার সেটা কমানো বা কেন হয়? হ্যাঁ, অর্থের একটা ব্যাপার সেখানে আছে, কিন্তু আমি তো পরিকল্পনা করে একটা বাজেট দিচ্ছি। তাহলে আমরা অনেক সময় দেখি, এবারও আমাদের যেটা হয়েছে যে প্রায় 1,321টি প্রকল্প কথা বলা হয়েছে। এখন আমাদের মতো দেশে এইরকম যে অর্থনীতি, আমাদের যে অর্থনীতির আকার, আমাদের যে রফতানি বাণিজ্য এবং আমদানির যে বিষয়গুলো সব মিলে যে অর্থনীতির যে সাইজ, সেই অনুযায়ী আমরা 1,321টি প্রকল্পের কথা বলছি। এত প্রকল্প, এটা শেষ পর্যন্ত এগুলো বাস্তবায়ন অনেকটা হয় না। তাহলে আমরা নেই বা কেন, আর শেষের দিকে কাটছাঁটি বা কেন করি? এটা খুবই সহজ, প্রতি বছরই হচ্ছে তো, খুবই সহজ। এটা আমাদের যে ডেভেলপমেন্ট প্রোগ্রামটা, এই যে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়, এটা মূলত রাজনৈতিক। আপনি যেটা বলেন যে পরিকল্পনা করে করা হয়, যতটা না পরিকল্পনা তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। যে একটি এলাকায় একটা নির্বাচনী কমিটমেন্ট আছে, আরেকটি এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা অথবা আমলা আছেন, তাদের এলাকায় একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট নিতেই হবে। এগুলোকে এনে এগুলোকে জড়ো করে অসংখ্য প্রকল্প তৈরি করা হয়। যেমন গত বছরের 101টা বা 2টা প্রকল্পে একটি কাজও হয়নি। ফান্ড এলোকেশন এবার আবার আপনি 1,321টি প্রকল্প, আরো দুঃখজনক ব্যাপার আছে। এই যে 100টি প্রকল্পের কোনো বাস্তবায়নের একটি পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু সেখানে কিন্তু খরচ আছে।
সেই প্রকল্পের প্রকল্প পরিচালক আছেন, বিভিন্ন কর্মকর্তা আছেন, তাদের বেতন ভাতা আছে, বেতন ভাতা, গাড়ি আছে, সুবিধা আছে, সেগুলো কিন্তু খরচ হচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, তার আগের বছরও তাই 100টারও বেশি। তার গত 4 বছরে আপনি যদি দেখেন, 4 বছর না, আপনি 20 বছরেই দেখবেন অনেকগুলো প্রকল্প আছে যেগুলিতে কোনো কাজ হয়নি, কিন্তু লিস্টের ভিতরে আছে, কিছু ফান্ড অ্যালোকেশন হয়, সেই ফান্ডটা ওই রিকারিং। মানে এটা কেন করি আমরা? ওই যে সিদ্ধান্ত নিতে হয়, নিয়ে ফেলেছি, এখন সেটা পুরোপুরি ফান্ডও দেওয়া যাচ্ছে না, আবার সরকারের সক্ষমতাও নাই, কিন্তু প্রকল্পটা রেকর্ডে থাকলো যে আমরা তোমাদের জন্য এখানে একটা ব্রিজ করবো, থাকলো। হ্যাঁ, আচ্ছা, জি। এইসব করে করে আসলে এটা ফুলে ফেপে এটভিটা এত বড় হয়ে যায়, এবং পরে দেখা যায় যে সারা বছরে যে সক্ষমতা আছে সরকারের বাস্তবায়ন সংস্থাগুলির, তারা যেমন গত বছর নাকি মাত্র 27% প্রকল্পের কাজ সমাপ্ত করতে পেরেছে। তো কোথায় 27%? 100% করতে না পারে 27%। এবং ফান্ড ইউটিলাইজেশনের ব্যাপারে কোনোভাবে এটা 70% ক্রস করে না কোনো সংস্থার। আচ্ছা, এখন আমি কিন্তু বাস্তবায়ন এবং ফান্ড খরচ করা দুইটাকে আলাদাভাবে বলছি, কারণ আমাদের দেশে দেখা যায় যে বছর শেষ 30শে জুনে বিভিন্ন প্রকল্পের শত শত চেক ইস্যু করা হয়, শেষ দিনে করা হয়, কারণ 1 জানুয়ারিতে এই টাকাটা খরচ করা যাবে না। 30শে জানুয়ারির ডেটে একটা চেক কন্ট্রাক্টরের নামে ইস্যু করা হয়, যারা কনস্ট্রাকশন করবে তাদের নামে, তার নামে ইস্যু করে চেকটা নিজেদের ড্রয়ারে রেখে দেয় প্রকল্প পরিচালক। আচ্ছা, জি। এবং এটা রেখে দেয় এই জন্য যে কন্ট্রাক্টর দিলে তো সে টাকাটা এনক্যাশ করে ফেলবে, কিন্তু কাজটা তো হয়নি, সেজন্য এটা করা হয়। সেই জন্য সরকার কায়দা করে মানে সরকারি প্রতিষ্ঠান পরিকল্পনা কমিশন বড় গলায় বলে যে আমরা 70% টাকা খরচ করেছি, কতটুকু বাস্তবায়ন সেটা বলে না। ফাঁকি তো রয়েই গেল, যেটা সহজেই ধরা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরেন এই যে প্রকল্প, এই যে টাকা, এত টাকা, এই টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসে এবং বিদেশি ঋণ। তো বিদেশি ঋণ করে আমি যদি এইভাবে খরচ করি, এই জায়গাটায় একটা প্রশ্ন আছে যে আমরা এতটা বিদেশি ঋণ নির্ভরতা হচ্ছে কেন? মানে এইটা আমাদের অর্থনীতির জন্য কতটা মঙ্গলজনক, কতটা সুখকর, কতটা মানে ভালো আর কি, সমৃদ্ধির কথা বলে ওই জায়গাগুলোতে নিশ্চয়ই আমি ঋণ নিয়ে যখন আমি প্রফিট করতে পারবো না, লাভ করতে পারবো না, তাহলে আমি সেই ঋণ নিতে যাব কেন? তাহলে তো সেই ঋণের দায়িত্ব আমার উপরও চাপছে, আপনার উপর চাপছে, সবার উপরে এই ঋণের দায়িত্ব চাপছে। তাহলে বিদেশি নির্ভরতা এত বেশি কেন? ঋণ নির্ভরতা এত বেশি, সেটা আমাদের যেহেতু ইন্টারনাল রিসোর্সেস নাই, আমরা ট্যাক্স কালেকশন করতে পারি না। আর এখানে আপনি বলছেন ফরেন লোন এবং লোকাল রিসোর্সেস, এখানে কিন্তু লোকাল পোর্শনটাও কিন্তু এটা বড় একটা অংশ হচ্ছে আভ্যন্তরীণ খাত থেকে, ব্যাংকিং খাত থেকে ঋণ, বা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ। সেই ঋণই তো, তাহলে আমি সেটা রেভিনিউ না, কিন্তু ট্যাক্স কালেকশন করা না, সেটা আরো মারাত্মক। হ্যাঁ, কারণ সেখানে বিদেশি ঋণের জন্য যে ইন্টারেস্ট দেয় সরকার, তার থেকে অনেক বেশি আভ্যন্তরীণ ব্যাংকিং সিস্টেম থেকে লোন নিলে বেশি ইন্টারেস্ট দিতে হয়। সুতরাং এইটা ওইটা থেকে এটা কোনো অংশে খারাপ, ভালো না। আর সেকেন্ডলি আপনি যে ফরেন টাকার উপর নির্ভরশীলের কথা বলছেন, এটা তো অলরেডি এটা অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে। এক সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা, আমাদের সক্ষমতা আছে, আমরা লোন রিপেমেন্ট করতে পারি, আমরা কেন ঋণ নেব না, কারণ বিদেশি ঋণের ইন্টারেস্ট রেট কম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা এখন বর্তমানে আজকের এই দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে এই বছর $5.7 বিলিয়ন ঋণ এবং সুদ পরিশোধ করেছে। তার আগের বছর ছিল $1.72 বিলিয়ন, সেটা এক বছরে লাভ দিয়ে প্রায় $6 বিলিয়ন এসে গেছে। আগামী বছরগুলোতে, আগামী বছর বা তারপরের বছর আরো বড় মেগা প্রজেক্ট যেমন রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট, এগুলোর লোন রিপেমেন্ট এবং ইন্টারেস্ট পেমেন্ট শুরু করা হয়ে যাবে। তাহলে অলরেডি আজকের এই বছরের হিসাবে দেখা যাচ্ছে যে টোটাল যে ঋণটা আমরা বিদেশ থেকে নিচ্ছি তার 42% আবার আগের ঋণ এবং তাদের ইন্টারেস্ট দেওয়ার জন্য আমরা খরচ করে ফেলছি। আচ্ছা, আমরা সেই ঋণের চক্র থেকে, মানে চক্রের, আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি। চক্র থেকে তো বের হওয়ার উপায় এখন পর্যন্ত আমরা লোন পরিশোধ করতে এখনো ব্যর্থ হয়নি। আচ্ছা, এটা সুখের কথা, কিন্তু এই সুখ কতদিন থাকবে? আমরা যেভাবে লোন নিচ্ছি, আচ্ছা, এটাকে আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঋণ খেলাপি, যেমন আমরা বাংলাদেশে ব্যবসায়ীদেরকে ঋণ খেলাপি বলে গালাগাল করি, তা আমরা কি সরকারকেও কিছুদিন পরে গালাগাল করতে হবে যে তোমরা ঋণ খেলাপি? তো এখন
যেমন শ্রীলঙ্কা ঋণ খেলাপি, ওরা ঋণ খেলাপি হয়ে গেছে। সেই জায়গাতে যাওয়ার আগে ডেফিনেটলি সতর্ক হওয়ার জন্য, কিন্তু সতর্ক সরকার হয়েছে বলে তো মনে হচ্ছে না। কারণ আজকের যে এটিপি অনুমোদন হলো, এটাতে দেখা যাচ্ছে যে 8% বেড়েছে বৈদেশিক ঋণ। জি, ইন্টারনাল রিসোর্স থেকে অ্যাপ্রক্সিমেটলি 2.5% বাড়িয়েছে, কিন্তু বিদেশি ঋণ 8+%। আগামী অর্থ বছরের অনুমোদিত এডিপির 1 লক্ষ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে। হ্যাঁ, তার মানে এটা আরো বেড়ে গেছে। আমার তো 2,65,000 কোটি টাকা আছে, সেটা 1 লাখ কোটি টাকায় আসবে আপনার বৈদেশিক ঋণ থেকে। তাহলে তো আমরা একদিকে দেখতে পাচ্ছি যে প্রচুর টাকা, যেই টাকা আমরা লোন করে আনবো এই বছর, তার 45% আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে। আগামী বছর দেখা যাবে 55%, সে ফর এক্সাম্পল, বা 60% দিতে হবে। এভাবে বলে কি শুধু এক সময় কি এটা 100% হয়ে যাবে? যে পরিমাণ লোন আমরা নেব সেই পরিমাণ পরিশোধ করবো আগের লোনের ইন্টারেস্ট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট দিয়ে। এই ব্যাপারটা সতর্ক হওয়া দরকার। কিন্তু আমাদের অর্থ যিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে মানে স্বল্প হারের সুদের লোন নেবে এবং দীর্ঘমেয়াদীর কথা তিনি বলেছেন। আমরা আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং একজন অর্থনীতিবিদ আমাদের সাথে কথা বলে, তাদের বক্তব্য শুনে আমরা আবার আলোচনা শুরু করতে, তাদের বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়, যাতে করে আমরা কয়েকটা বিষয় নিশ্চিত করতে পারি। প্রথমত, আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হইতে 5 বছর হইতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে। সেরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি, এবং মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। সকলেই কিন্তু প্রাথমিকভাবে তো আমরা এমপি সাহেবদের কথা বলতে চাই, পরবর্তীতে প্রয়োজন হলে উপজেলার চেয়ারম্যান সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই, যাতে তাদের যে লক্ষ্যবস্তু আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করার প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত করতে পারি। যদি ঋণ নিয়ে যে প্রকল্পগুলি করা হচ্ছে ওগুলো চালু না হয়, তাহলে ঋণ নির্ভরশীলতা একটা দুর্দশা সৃষ্টি করবে। যদি যে ঋণ আমি নিচ্ছি সেটা যদি অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয় ওই ঋণ পরিশোধ করার আগে, তাহলে ওই নির্ভরশীলতা সহনীয় হবে। আমরা বক্তব্য শুনছিলাম তাদের, যে আমরা যদি ডক্টর জাহিদ হোসেন তিনি যেটা বললেন অর্থনীতিবিদ, যে মানে ঋণ নিয়ে যদি আপনি প্রকল্প চালু করতে না পারেন, ঋণ আপনি নিলেন কিন্তু আপনার প্রকল্প চালু হলো না, শুরু করতে পারলেন না, সেটা তো তখন আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এবং সাবধানে, আমরা যতটুকু জানি যে অন্যান্য অর্থনীতিবিদ যারা আছেন পত্রপত্রিকায় দেখলাম যে সাবধানে পা ফেলার পরামর্শ দিয়েছেন। মানে এই এত সাবধানতা কেন, মানে সমস্যা কোথায়? আমি এত সাবধানে পা ফেলতে কেন অর্থনীতিবিদরা বলছেন এই বিদেশি ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য? এই যে যেমন ডক্টর জাহিদ যেটা বললেন, যে প্রকল্পের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ার আগে, অর্থনৈতিক কন্ট্রিবিউশন করার আগেই যদি আমাদের লোন রিপেমেন্ট এবং ইন্টারেস্ট পেমেন্ট, যেটা আপনি একটু বলছিলেন, জি জি, সেটা তো হচ্ছে। উনি যেটা বলছেন, যেমন রূপপুরের আমরা একটা ইনস্টলমেন্ট অলরেডি বা সরকার দিয়েছেন রাশিয়াকে, আচ্ছা, কিন্তু ওই প্রজেক্টটা কিন্তু আগামী বছরের আগে বা তার পরের বছর চালু হবে। তো আমরা তো তাহলে সেটার বেনিফিটটা পাচ্ছি না। যেমন পদ্মা ব্রিজ থেকে রেভিনিউ আসছে, অর্থনৈতিক নর্থ বেঙ্গলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেছে, হ্যাঁ, মোংলা পোর্ট ফিজিবল ভায়াবল হয়ে যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে বেনিফিট পদ্ধতি, কিন্তু যেটা চালু হচ্ছে না, কিন্তু আমাকে লোন আবার পরিশোধ করতে হচ্ছে, সেখান থেকে তো আমি প্রফিট পাচ্ছি না, ফলে বোঝা তো চাপছে। জি, সেটাই হলো আসল সমস্যা। সেটাই ডক্টর জাহিদ সতর্ক করতে চাইলেন আর কি। শুধু ইন্টারেস্ট রেট কম, সেটা তো আমি আগেই বললাম, লোকাল সোর্স থেকে যে ইন্টারেস্ট রেট তার থেকে অনেক কম, 3-4% লোন পাওয়া যায়। এবং ওয়ার্ল্ড ব্যাংক IMF-টা তো 2% দিচ্ছে, 1% দিচ্ছে, 0.5% দিচ্ছে। সেই তুলনায় ডোমেস্টিক সোর্স থেকে ব্যাংকগুলো থেকে নিলে 11-12% ইন্টারেস্ট দিতে হচ্ছে, তো কম। কিন্তু সেই কম দিয়ে তো স্যাটিসফ্যাকশন পেলে হবে না, কিন্তু ওইটা তো পেমেন্ট করতে হবে আমাকে, ফরেন কারেন্সি করতে। আমাদের ফরেন কারেন্সির এখন এই যে 14 বিলিয়নে নেমে এসছে গতকাল। আচ্ছা, তো আমরা এখান থেকে যেমন এই বছরে 5 বিলিয়ন শোধ করতে হবে, আগামী বছর 6 বিলিয়ন দিতে হবে, সে ফর এক্সাম্পল। তারপর এইটা যদি না বাড়ে, একবারে 6 বিলিয়ন যদি চলে যায়, আমরা তো বিপদে পড়ে যাই। এখন মার্জিনালি 3 মাসের
ইম্পোর্ট বিল দেওয়ার মতো সক্ষমতা আছে, সেটা খুবই মার্জিনাল। এটা তো স্বাভাবিক নাকি? একটা দেশের যখন 3 মাস বা 4 মাসের জন্য সক্ষমতা থাকে, সেটাকে তো স্বাভাবিক বলে নাকি? স্বাভাবিক স্বাভাবিক কখন একটু ব্যাখ্যা করেন যে সেটা যদি স্টেবল হয় জি বা এটা আপ ট্রেন্ড থাকে, তাহলে এটাকে আপনি স্বাভাবিক মেনে, যদি সেটা আগাতে থাকে 14 জায়গায় 15 হবে, 16, 17 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু সেটা না হয়ে যদি 3 মাসে থাকে এবং এটা কমতে থাকে, তাহলে আমাদের জন্য রিস্কি এবং যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি। আমাদের অর্থনীতির দুর্বলতা এখানে, মূল দুর্বলতা এই মুহূর্তে, এবং মুদ্রাস্ফীতি। সেটা কি রিজার্ভ সংকট বা রিজার্ভ সংকট, মুদ্রাস্ফীতি, আচ্ছা, এবং রেভিনিউ কালেকশন এত আশঙ্কাজনকভাবে কম, মানে আমাদের অল্টারনেট, আমাদের হাতে কোনো কিছু নাই। ঋণ নেওয়া ছাড়া কোনো বিকল্প আমাদের হাতে নেই। আমরা আমাদের রাজস্বের যে খাত, সেই জায়গাটা কেন আমরা মানে শক্তিশালী হচ্ছে না? এই খাতটাকে কেন আরও আধুনিক করা হচ্ছে না? কারণ সব মানুষ তো ট্যাক্স বা রাজস্ব দিচ্ছে না। কেন আমরা সব মানুষকে আনতে পারছি না? যারা ট্যাক্স দেওয়ার সক্ষমতা আছে, সক্ষম, তারপর সে দিচ্ছে না। তো এই সমস্ত লোকগুলো তো ফাইন্ড আউট করতে হবে, তাহলে তো আমার আয়টা ওখান থেকে বাড়বে। আরও দেশীয় যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, সেখানে তো আমাদের হাত দেওয়া উচিত। তাহলে আমরা সেখানে হাত না দিয়ে কেন এত খালি ঋণ, বিদেশি নির্ভরতা, ঋণ নিচ্ছি। এ বিষয়ে আসবে আপনার সাথে কথা বলার জন্য একটা বিরতির পরে এসে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম উন্নয়ন সক্ষমতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন এম এস সিদ্দিকী, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা, অর্থনীতি বিশ্লেষক। বিরতির আগে আমি জানতে চেয়েছিলাম যে এই যে রাজস্বের কথা বলা হচ্ছে, মানে আমরা তো সব মানুষকে, যারা সক্ষম রাজস্ব দেওয়ার ক্ষেত্রে, ট্যাক্স ভ্যাট দেওয়ার ক্ষেত্রে, তো সবার কাছ থেকে তো নিতে পারছে না, ফাঁকি ব্যাপার আছে এখানে। যারা ট্যাক্স দিচ্ছেন তারা দিয়ে যাচ্ছেন, আর যারা দিচ্ছেন না তারা দিচ্ছেন না, তাদের কাছে যাওয়া যাচ্ছে না। লোকবল সংকট, নানা রকম ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা এই জায়গাগুলোতে এত বেশি জোর কেন দিচ্ছি না? আমি আমার ভেতর থেকে তো আয় রোজগারের পথ বের করতে পারি, এবং আমার আরও অনেক খাত রয়েছে, সেদিকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না কেন? উন্নয়ন বাজেটে রাজস্ব আয়ের বাড়ানোর কথা বলা হয়েছে, জোর তাগিদ দেওয়ার কথা বলা হয়েছে, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। শুরুতে আপনি একটু বলেন যে রাজস্ব আয়ের জায়গাটা একটু ক্লিয়ার করেন, এবং এটার সাথে পরে আমি মূল্যস্ফীতি নিয়ে কথা বলবো যে এইটা তো বেড়েই চলছে, কিন্তু যতবার নিয়ন্ত্রণের কথা বলছেন ততবারই বেড়েই চলছে, নিয়ন্ত্রণে আসলে নেই। আগে রাজস্বের বিষয়টা একটু জানেন। রাজস্বের ব্যাপারে প্রথমত আপনি তো বলেন যে ট্যাক্স দেয় না, আমি উল্টো করে বলতে চাই। আচ্ছা, ট্যাক্স নেয় না। ও নেয় না, সেটা হচ্ছে যে আপনি আমাদের যে ইনকাম ট্যাক্সের নতুন আইনটা হয়েছে, সেটাতে আপনি দেখবেন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা আগে, আগের আইনে দেখা গেছে মেজর পোর্শন ট্যাক্স অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে আসতো। এখন এটাকে আরো বাড়ানো হয়েছে, সেটা প্রায় 90% ট্যাক্স, 95% ট্যাক্স, আরো বেশি সেক্টরকে এটার আওতায় আনা হয়েছে। যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মানে হচ্ছে যে আপনি একজনের কাছে সাপ্লাই করবেন, আপনার কাছ থেকে ট্যাক্স ডিডাক্ট, আপনি বেতন নেবেন, আপনার কাছ থেকে ডিডাক্ট করা হবে ইনকাম ট্যাক্স নিয়ে, সে রেগুলেটর, সে এনবিআর কে জমা দিবে। এই ট্যাক্সটাই হচ্ছে 90%। আচ্ছা, আর সত্যিকার অর্থে ট্যাক্স আদায় করা যেটা ইনকাম, এটা 15-20%-এর বেশি এনবিআর করে না। কিন্তু এর চেয়ে বেশি কি করা যায় না? আমি তো সেটা 100%ই তো অবশ্যই যায়, কিন্তু সেই কথা হচ্ছে যে এটা হচ্ছে যে ওনারা কাজ না করে আরেকজনকে দায়িত্ব দিয়ে ট্যাক্সটা আদায় করতেছে, এটা একটা বিশাল দুর্বলতা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে যে সরকারের ট্যাক্স কর্মকর্তাদের ক্ষমতা অসীম। ক্ষমতা অসীম, তাহলে সমস্যা কোথায়? তাহলে তো করজাল অনেক বড় হওয়ার কথা ছিল, উল্টাটা হয় এটার জন্য। সেটাকে ছোট হয়ে গেল করজালটা, সেজন্যই। তো করজালটা কিভাবে বড় করা যায় বলছি, সেটা হচ্ছে যে ট্যাক্স অফিসারদের ক্ষমতা হচ্ছে এই, আপনার ট্যাক্সের রিটার্ন এসে লিখে দিল, অ্যাসেসমেন্ট উপরে দিল, আমার মনে হচ্ছে মোস্তফা কামাল সাহেব যত আয় দেখিয়েছেন তার থেকে আরো 5 কোটি টাকা বেশি আয় করেছেন, আমি এটার উপর ট্যাক্স করে দিলাম, আমার মনে হচ্ছে। এটা কেমন হলো? কোনো যুক্তি নেই। কিন্তু উচিত ছিল এরকম বলা যে আপনি অমুক, এই যে এখান থেকে আয় করেছেন অমুক জায়গায়, আপনার ওই অ্যাকাউন্টে এত টাকা জমা দিয়েছেন, যেটার কোনো সোর্স আপনি উল্লেখ করতে আপনি ব্যর্থ হয়েছেন, এটা প্রমাণ করতে যে এটা আপনার জেনুইন ইনকাম। আর ইনকাম হলে তো আপনি ট্যাক্স দিবেন অবশ্যই। জি, আচ্ছা, সেটাকে, সেই ক্ষমতাটা হচ্ছে যে আমার বিশ্বাস হচ্ছে এটাই কি অসীম ক্ষমতার কথা বলছেন যে উনি এটার উপর ভিত্তি করে আমাকে ট্যাক্স নিয়ে নিচ্ছে? এতে হচ্ছে কি, আচ্ছা, এতে হচ্ছে কি যাকে পাচ্ছে
তার উপর অন্যায় হচ্ছে, মানে যে দিচ্ছে তার উপরে শুধু চাপছে, আর যে দিচ্ছে না, যাকে পাওয়া যাচ্ছে না তাকে তো কোনো করতে পারছে না। আর দ্বিতীয়ত হচ্ছে এর ব্যাপারে আবার অনেক আছে জেনুইন ট্যাক্স পেয়ার আছে, তারা ট্যাক্স দিতে চায়, কিন্তু তাদের ভিতরে একটা ভীতি আছে। ইনকাম ট্যাক্স অফিসার বা কর ভীতি দূর করার জন্য নিশ্চয়ই কর ভীতি, আমি 100 টাকা ট্যাক্স দিতে চাই, আমাকে বলবে তুমি 5000 টাকা ট্যাক্স দিতে হবে, মানে সে চিন্তা করে আমি কোন ঝামেলায় পড়ে যাই, আমি ঝামেলা থেকে কিন্তু সে দিতে চায়, কিন্তু সে নানা রকম মানে আশঙ্কা, ভয়, ভীতি বা অতিরিক্ত কোনো সমস্যা আসবে কিনা এই টাইপের। যেমন ধরেন মফস্বলের ট্যাক্স, কিছু ব্যবসায়ীদের সাথে আমি কথা বলছি, গ্রাম অঞ্চলে মফস্বলে কি খুব বেশি ট্যাক্স, ওখানে কি কর্মকর্তারা, যেটা আমি বলছি আপনি তো অভিজ্ঞতার কথা বলছি, আমি একটা ডিস্ট্রিক্ট শহরে গেলাম, তা কথা বলতে বলতে ট্যাক্সের কথা উঠলো। জি, তো তখন আমরা একটা এনবিআর এর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আচ্ছা, তখন বলছে যে সে একটা দোকানদার, সে আমাকে বললো যে একদিন বিকেলবেলা এসে হঠাৎ একটা নোটিশ সার্ভ করলো এবং একটা চালান দিল, কত 1 কোটি টাকার একটা চালান। 1 কোটি? হ্যাঁ, বলে যে আমার পুঁজি নাই 1 কোটি টাকা, আমার উপর একটা নোটিশ সার্ভ করে আমাকে একটা চালান দিয়ে বললো কালকে এ টাকা জমা দিয়ে তুমি দেখা করো স্যারের সাথে। সে তো ওই দিন রাত্রে পালিয়েছে বাড়ি থেকে। আচ্ছা, এখন আরো একটা ব্যাপার হচ্ছে যে এই যে একটা নোটিশ তাকে দিল, এটার আবার সমাধান আছে, আনঅফিসিয়ালি সমাধানও করা সম্ভব। এখন আপনি বলেন এই ধরনের একটা ভীতিকর পরিস্থিতি যদি তৈরি করে, সে বলে যে আমার সম্পত্তি নাই 1 কোটি টাকা, আমার উপর ট্যাক্স হয়ে গেছে 1 কোটি টাকা। এগুলো এই যে সিস্টেমগুলো, এগুলো আমি এই ঘটনাগুলো ঘটে হচ্ছে সিস্টেম নাই, এনবিআরটার ভিতরে একটা সিস্টেম নাই। যেমন ধরেন আপনি আরেকটা দুর্বলতা সেটা হচ্ছে যে ওই যে বললাম ইনডাইরেক্ট ট্যাক্স, ওনাদের রেভিনিউ টার্গেট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট থেকে নেবেন, জি, কাস্টমস থেকে নেবেন, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স যেটা ইনকাম ট্যাক্স, সেই ব্যাপারে ওনার কোনো অগ্রসর নাই। কিন্তু আপনি দেখবেন যে দিন দিন কাস্টমস ডিউটি বাড়ছে, ভ্যাট থেকে বাড়ছে। আবার সবচেয়ে বড় কথা হলো ভ্যাটেরও সমস্যা হচ্ছে যে ভ্যাটের যে আইনটা আছে, আইনের ভিতরে অনেক দুর্বলতা আছে। শুধু দুর্বলতা না, সেটার সাথে আরো হচ্ছে ভ্যাটের এক্সাম্পশন দিয়ে এটাকে এমন একটা জট পাকিয়ে ফেলেছে, ও একজনের উপর ট্যাক্স হবে, ভ্যাট হবে, আরেকজনের উপর হবে না, আরেকজনের উপর অর্ধেক হবে, আরেকজনের উপর ডবল হয়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি একজন হয়তো ডবল ট্যাক্স দিয়ে দিচ্ছে, 3 গুণ দিয়ে দিচ্ছে, আরেকজন দিচ্ছেই না। এবং সমাজে কিন্তু ইনইকুয়ালিটি, মার্কেটে ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে। একজন ব্যবসায়ী যদি 15% ভ্যাট দিল, আরেকজন ডবল দিল 30% ভ্যাট দিল, আরেকজন 1 পয়সা ভ্যাট দিল না, সে যে সেবা পাবে ওই লোক তো একই সেবা পাবে না। এখন সমস্যাটা হচ্ছে এই 3 জন মার্কেটে যখন যাবে, 3 জন 3 রকম প্রাইসে জিনিস বিক্রি করতে পারবে, একটা ইনইকুয়ালিটি সৃষ্টি হলো মার্কেটে, অস্থিরতা সৃষ্টি হলো, মার্কেটের প্রপার গ্রোথ হবে না, ইনভেস্টমেন্ট হবে না, একটা আনসার্টেনিটি থেকে যায়। এগুলো ওভারঅল বিজনেসের ক্ষতি। ট্যাক্স না দিও আমি যে সুবিধা পাচ্ছি, আর ট্যাক্স দিও তো সে একই সুবিধা পাচ্ছে একজন। ট্যাক্স দিলেও আমাকে ম্যানেজ করতে হবে, না দিলেও করতে হবে। তাহলে আমি দেব না, দিয়ে যদি আমি সুবিধা পাই তাই আমি দেব কেন? প্রশ্ন তো এখানেই। আরেকটা বিষয় যে মানে এডিবিতে বলা হলো যে মানে আপনার ট্যাক্স রাজস্ব আদায়ের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা আসছে, কিন্তু সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য মানে সরকারের যে ব্যবস্থা, সেইখানে কি সত্যি কি যারা এইসব ব্যবস্থা নেন তার কি খুব বেশি আন্তরিক কিনা, মানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ অনুযায়ী কাজ হয় কিনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে? সরকারের সদিচ্ছা রয়েছে, আমরা বুঝতে পারি যে এটা নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু সেই নিয়ন্ত্রণ তো আসলে হচ্ছে না। আমরা তো দেখে যাচ্ছি মূল্যস্ফীতি লাগামহীন, মানে লাগামহীনই বলবো, সেটা বেড়েই চলছে, কিন্তু সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? মূল্যস্ফীতি কমানোর দায়িত্ব, প্রাইমারি দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক মুদ্রানীতি দিয়ে দেশের মার্কেটে কি পরিমাণ মুদ্রা থাকবে সেটা নিয়ন্ত্রণ করবে। সেটার বেসিস হচ্ছে সে গবেষণা করবে, অর্থনীতিবিদরা গবেষণা করে দেখবে যে কতটুকু টাকা মুদ্রা থাকা দরকার, এবং সেটা নিয়ন্ত্রণ করে। সে নিয়ন্ত্রণটা করবে কিভাবে? ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমিয়ে। আরেকটা হচ্ছে যে সরকার যে ডেভেলপমেন্ট প্রজেক্ট করে অনুন্নত খাতে উন্নত খাতে খরচ করে, সেটার উপর সে একটা কন্ট্রোল নিয়ে আসবে। আচ্ছা, সেই কন্ট্রোলটা হচ্ছে এখন হচ্ছে কি, সরকার যদি বাংলাদেশ ব্যাংককে বলে আমাকে 10,000 কোটি টাকা দিবা, সে লোন দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংক থেকে লোন দিচ্ছে, অথবা টাকা ছাপিয়ে সরকারকে টাকা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকারকে না বলার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটা প্রয়োগ করে না।
সরকারের না বলার ক্ষমতা আছে কিন্তু সে না বলে না। আচ্ছা, সরকারের সাথে সহযোগিতামূলক অবস্থান নেয়। কিন্তু অন্ততপক্ষে উন্নত বিশ্বে আপনি যদি দেখেন গভর্নররা কত ইন্টারেস্ট রেট হবে, আমাদের দেশে ইন্টারেস্ট কত হবে সেটা সরকার নির্ধারণ করে। সরকার অর্থ মন্ত্রণালয় বলে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা বাস্তবায়ন করে। আর উন্নত বিশ্বে ইন্টারেস্ট রেট কত হবে, নীতি সেটা গভর্নর ঠিক করে দেন। এটা গভর্নর ঠিক করে। আচ্ছা, আর আমাদের দেশ করে সরকার। এবং সরকার কি পরিমাণ বেতন দেওয়ার জন্য, ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য, এই যে এডিবি বাস্তবায়নের জন্য টাকা দরকার, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়, কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা নেয়। এগুলোর উপরে নিয়ন্ত্রণ, মূল নিয়ন্ত্রণটা যদি বাংলাদেশ ব্যাংক না করে, কিন্তু মুদ্রাস্ফীতি ঠিক আছে, কিন্তু আমরা যে মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য, মানে জিনিসপত্রের দাম কমানোর জন্য আমরা দেখি যে এই যে ভোক্তা অধিকার আরও অনেকেই আছে যারা হাটে যায়, মাঠে যায় বা বাজারে যাচ্ছে, তারা দোকানিকে জিজ্ঞাসা করতেছে তুমি এত দামে কেন কিনছো বা এত দামে কেন বিক্রি করছো, নানা রকম ব্যাপার স্যাপার আমরা দেখি এবং দিন শেষে পরের দিন আবার যা তাই। কিন্তু এইটা কি বাজারে মনিটরিংয়ের কথা বলা হয়, নজরদারি বাড়ানোর কথা বলা হয়, এই শুনেই আসছে নজরদারি, তো সেইখানে কি কাজের কাজ কিছু হয় আসলে? মোটেও হয় না। তাহলে আপনি বিরতির পরে এসে এই বিষয়ে একটু বলবেন আমাদের। দর্শক, এরপর যে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবার ফিরলাম। আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে কথা বলছিলাম আমরা উন্নয়ন সক্ষমতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন এম.এস. সিদ্দিকী, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা, অর্থনীতি বিশ্লেষক। আপনি রাজস্বের বিষয়টা বলেছেন, আমি মূল্যস্ফীতির কথা জানতে চেয়েছিলাম, সেটাও আপনি টাচ করে গিয়েছেন। কিন্তু যেটা প্রশ্ন রেখেছিলাম যে জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে যে ভূমিকাগুলো নেওয়া হয় দেখি আর কি, আমরাও প্রতিবেদন করি, সেখানে রিপোর্টার পাঠাই যে ভোক্তা অধিকার ওনারা কাজ করছেন, ওনারা প্রত্যেকটা বাজারে যাচ্ছেন, জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করছেন, নানাভাবে পরামর্শ দিচ্ছেন। শাস্তিমূলক ব্যবস্থা কম আছে, জরিমানা কিছু করা হয়। তো এই সমস্ত ব্যাপার স্যাপার করে কি এইরকম একটি জায়গায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় কিনা, মানে জিনিসপত্রের দাম কমানো আসলে যায় কিনা? বাজার নজরদারির কথা বলা হয়, মনিটরিংয়ের যেটা আমরা বলি সবসময় বলা হয়, সিটি কর্পোরেশনের বোর্ড থাকে, সেখানে জিনিসপত্রের দাম লিখে পাশে মূল্য লেখা হয়, ওই দামে আসলে পাওয়া যায় না বাজারে। বোর্ডটাই বহু আগে সেখানে লেখা আছে যে পটলের কেজি এত, ডিমের হালি এত, ওইটা মানে মোছাও হয় না যতটুকু আমরা বাজারে গিয়ে দেখি। তো এইগুলোর দিকে ওইভাবে খুব বেশি আমরা নজর দিই না কেন? বা এই সিস্টেম করে কি, এই প্রক্রিয়ার মধ্যে কি আসলে জিনিসপত্রের দাম কমানো সম্ভব, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব? সম্ভব নয়। কিভাবে, কেন সম্ভব নয়, কি করা উচিত? সেটা হচ্ছে যে আপনি ভোক্তা অধিকার আইনটা যদি দেখেন, জি, ভোক্তা অধিকার আইনে বলা আছে কোনো ভোক্তা যদি কোনো প্রতিষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয়, তাহলে সেটা ভোক্তা অধিকার দেখবে। ভোক্তা অধিকার একজনকে এক্সপায়ার্ড প্রোডাক্ট, মান বিলো প্রোডাক্ট মান, অথবা নকল একটা দামি ব্র্যান্ডের নামে অন্য একটা কম দামি জিনিস দিয়ে দিল, জি, মোড়ক পরিবর্তন করে, এই ধরনের ঘটনাগুলোকে নিয়ে কাজ করার জন্য ভোক্তা অধিকার, ভোক্তার অধিকার শব্দটার ভিতরে আছে। জিনিসপত্রের দাম বা আপনারা যেটাকে, যে শব্দটা আপনি এখনো উচ্চারণ করেন না, সেটা হচ্ছে সিন্ডিকেট। এগুলো দেখার দায়িত্ব ভোক্তা অধিকারের নয়, সংস্থার নয়, এটা হচ্ছে কম্পিটিশন কমিশনের, প্রতিযোগিতা কমিশন। এই ব্যাপারে প্রতিযোগিতা কমিশন কোনো ভূমিকা রাখছে না। আপনার প্রথমত একটা জিনিসের দাম কত হবে এটা মার্কেট মেকানিজমে ঠিক হওয়া উচিত। সরকার যে প্রাইস নির্ধারণ করে দেয় সেটা কিন্তু আইনে, বাংলাদেশের আইনে, প্রতিযোগিতা কমিশনের উপদেষ্টা। তাহলে আপনি উপদেষ্টা, আপনি বলছেন যে এটা প্রতিযোগিতা কমিশন ঠিক করবে, তাহলে যে কমিশনের উপদেষ্টা আপনি, তো নিশ্চয়ই সেখানে আপনি উপদেশ দেন, সেখানে নানা রকমের পরিকল্পনা আপনারা করেন, তো সেগুলো বাস্তবায়নের জায়গাগুলো কেন বাস্তবায়ন হয় না? সেটা হচ্ছে আমরা উপদেশ দেই, তাহলে বাস্তবায়ন তো হলো কমিশন করবে, কমিশন না করে আমাদের তো করার কিছু নাই। আচ্ছা, এখন ওই যে কথাগুলো বলছিলাম যে জিনিসপত্রের দাম, বাংলাদেশে একটা আইন আছে যে এসেনশিয়াল প্রোডাক্ট, লিস্টেড এসেনশিয়াল প্রোডাক্টগুলোর প্রাইস ঠিক করে দিতে পারবে সরকার, চিনি, চাল, ডাল, সেটা আমরা দেখেছি করা হয়েছে, কিন্তু সেটা তো বাজারে গিয়ে পাইনি। অন্য জিনিসগুলো যেমন ডিম এসেনশিয়াল প্রোডাক্ট নয়, ডিমের প্রাইসও ফিক্স করে দেয়। এগুলো প্রাইস ফিক্স করতে গেলে এটাকে বাস্তবায়ন করা খুব কঠিন।
জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার একমাত্র পদ্ধতি, একমাত্র, জি, সেটা হচ্ছে প্রতিযোগিতা। আচ্ছা। সেটা এই প্রতিযোগিতা, যেটা অপোজিট হচ্ছে সিন্ডিকেট। এখন যদি 2-4 জন মানুষ ডিমের বাজার নিয়ন্ত্রণ করে, সেটা কি সম্ভব? সেখানে আপনি কমাতে পারবেন? ধরেন ডিমের সিন্ডিকেট করছে 2-4 জন ব্যবসায়ী, তারাই নিয়ন্ত্রণ করছে, তাহলে আমি কিভাবে সেই ডিমের সিন্ডিকেট ভাঙবে? যদি সিন্ডিকেট ভাঙে, সেই সিন্ডিকেট ভাঙার পদ্ধতি আছে, এটা সায়েন্স এবং এটা হচ্ছে ইকোনমিক্স। আচ্ছা। যেমন ধরেন বাংলাদেশে একসময় 30টা সুগার মিল ছিল, এটা কমতে কমতে এখন মাত্র 4টা সুগার মিল আছে। আগামীতে দেখবেন যে 2টা সুগার মিলে চলে আসবে। তখন সিন্ডিকেট হওয়া সহজ। তো মার্কেটে কেন উৎপাদন করার মতো ইন্ডাস্ট্রিগুলো একটা পর একটা বন্ধ হয়ে গেল? সরকারের নীতি, মূলত সরকারের খবর দেয়। ওই যে মার্কেটের নজরদারির কথা বললেন না, মার্কেটের নজরদারি হাট কলাম কাঁচা বাজারের নজরদারি নয়। মার্কেট শব্দটার ডেফিনেশনটা কি, এটা সবাইকে বুঝতে হবে। চিনির বাজার, চিনির মার্কেট, ডালের মার্কেট, এটা হাটকোলা বাজার বা কারওয়ান বাজার নয়। বাংলাদেশের সামগ্রী মার্কেট, চিনির মার্কেট বললে যে দেশ থেকে চিনি আমদানি হয় সেটাও এই মার্কেটের একটা অংশ। আমরা যদি রপ্তানি করি সেটাও আমাদের চিনির মার্কেটের একটা অংশ। এই সামগ্রিক মার্কেটের গতি প্রকৃতি যদি গবেষণা করে, অর্থনৈতিকবিদরা গবেষণা করে মার্কেটের ট্রেন্ডটা বুঝে যদি সেটাকে সিন্ডিকেট হওয়ার মতো, প্রথমত ডমিনেন্ট পজিশন, 2-3টা কোম্পানি যদি মনে করেন 60%, 70% মার্কেটের নিয়ন্ত্রণ করে, তখন ডমিনেন্ট পজিশন বলে, মার্কেটের ক্ষমতা। সেটাকে প্রয়োগ করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এগুলো হচ্ছে কম্পিটিশন কমিশনের কাজ। আর সরকারকে সে পরামর্শ দিবে। ভুল হয়ে যাচ্ছে, কিন্তু 30টা সুগার মিল ছিল, সেটা 4টাতে নেমে আসছে। ভুল হয়ে যাচ্ছে, বাড়াইতে হবে। তুমি পলিসি সাপোর্ট দাও, পলিসি সাপোর্ট দাও, এই 4 জনকে নজরদারিতে রাখো। এরা তাদের যে ডমিনেন্ট পজিশন, মার্কেটে যে তাদের ক্ষমতা, সে ক্ষমতা প্রয়োগ করে বেশি দাম নিচ্ছে কিনা। আচ্ছা। এখন এই জিনিসটা এট দি সেম টাইম চেষ্টা করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, মাঝারি গোছারি ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করার জন্য এই মার্কেটে, যে কোনো মার্কেটে। আমি বারবার সুগার বলছি, ডোন্ট বি কনফিউজ। আচ্ছা, জি। যে কোনো মার্কেটে বাড়াতে হবে। এই কাজটা করে সরকারকে পরামর্শ দিবে। সরকার যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, সাথে সাথে কম্পিটিশন কমিশন সেখানে ইন্টারভিউ করবে, সাজেশন দিবে সরকারকে, তুমি এখানে ভুল করছো, তুমি যদি এই ভুল করো জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমাদের দেশে নেই। আমাদের দেশে নেই বলেই এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আপনি ওই যে বললেন উন্নত বিশ্বে, মানে বাংলাদেশ ব্যাংকের, মানে ওই দেশের ব্যাংকের যারা যারা গভর্নর, তারাই ঠিক করে দেন যে ইন্টারেস্ট কত হবে। হ্যাঁ, এখানে আমাদের হয়তো আমাদের দেশে সেটা উল্টো হয়। আজকে বাংলাদেশ ব্যাংকে যে প্রোগ্রামটা হলো, সেখানে আপনার বিজিএমইএ, বিকেএমইএ, বিসিসিআই, ওনারা সবাই সেখানে ছিলেন, আরও ব্যবসায়িক অনেক সংগঠন তারা ছিলেন সেখানে। এই যে ডলারের প্রাইস, ডলার নিয়ে কথা হয়েছে। খুচরা বাজারে ব্যাপক ডলার পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি যখন ব্যবসা বাণিজ্য করতে যাবেন, এলসি খুলতে যাবেন, তখন আবার ডলার পাওয়া যাচ্ছে না। তো আজকে যেটা হয়েছে যে ডলারের দাম বেড়েতে 117 টাকা হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা ব্যবসায়ীদের জানিয়েছেন যে এই 117 টাকার সর্বোচ্চ 1 টাকা কম বা বেশি করতে পারবে তফসিলি ব্যাংক। হ্যাঁ, এইটা গভর্নর কিন্তু বলে দিয়েছেন ব্যবসায়ীদেরকে। ব্যবসায়ীরা সেটা বাইরে এসে প্রেস ব্রিফিং করে সেটা আমাদেরকে জানিয়েছেন। এবং ডলারের যে ক্রাইসিস নিয়ে আপনি যেটা বললেন যে রিজার্ভ কমে আসতেছে, ফলে এই যে এখন অর্থনৈতিক যে অবস্থা, এইটার টানাপোড়েনের প্রভাব তো আমাদের এই মূল্যস্ফীতি, এই জিনিসপত্রের দাম, সেখানে এসে তো পড়ে। অবশ্যই পড়ে, অবশ্যই পড়ে। আপনি শুধু মুদ্রাস্ফীতি বলছেন কেন? আমাদের তো ফরেন কারেন্সি রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। আচ্ছা, প্রথমত গভর্নরের আজকের বক্তব্যটা দুর্বলতা হচ্ছে যে, প্রথমত 2 বছর ধরে টানা হেঁচড়া করার পরে সরকার বলছে যে আমরা প্রাইস ফিক্সেশন করব ডলার ক্রাউডিং পেগ পদ্ধতিতে। ক্রাউডিং পদ্ধতিতে 3টা প্রাইস থাকে, একটা সর্বনিম্ন দাম, একটা সর্বোচ্চ দাম, আর একটা মধ্যম দাম। আচ্ছা, ব্যাংকগুলো অথবা যারা বেচা কেনা করে তারা মধ্যমটাকে টার্গেট করে আইদার কমে অথবা বেশি, এই রেঞ্জটার ভিতরে উঠানামা করে। তো সেটা সরকার যখন ঘোষণা করে 117 টাকা, তখন কিন্তু সর্বনিম্ন দাম ও সর্বোচ্চ দাম ঘোষণা করেনি সরকার, না বাংলাদেশ ব্যাংক। এই যে করলো, তার মানে
একাউন্টিং ইম্প্যাক্টটাকেও সঠিকভাবে প্রয়োগ করলো না। আজকে ব্যবসায়ীদেরকে বলল, আমি বলে দিয়েছি যে 1 টাকার বেশি কম বেশি করবে না। ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে এসে সাংবাদিকরা এটা বলেছে। এটা কি একটা পদ্ধতি হলো? এটা তো সরকার, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে একাউন্টিং ব্যাংকের সর্বনিম্ন সর্বোচ্চ প্রাইস ফিক্স করে দেওয়া উচিত। আচ্ছা, সেটা করলো না। তার মানে কি, এই যে এত বছরে তদবির দেন দরবার করার পরে IMF এর চাপে সে কাউন্টারটা চালু করলো, সেটাকেও প্রপারলি করলো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই পদ্ধতিটাই পৃথিবীর কোনো দেশে সাকসেসফুল হয় নাই। কারণ এই যে সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম, এই দুইটা ডিটারমিন করার জন্য অর্থনৈতিক গবেষণা দরকার। বাংলাদেশ ব্যাংকের আমলারা যদি এটা করে, এটা কোনোদিন সঠিক হবে না। যেমন খোলা বাজারে বা ব্ল্যাক মার্কেটে ডলার হচ্ছে 125 টাকা। আমি তো বলবো আজকের ডলারের প্রাইস হওয়া উচিত 125 টাকা। আপনি তো আটকে উঠবেন, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আচ্ছা, এই বাস্তবতাকে আপনি অস্বীকার করবেন কি করে? আপনার শরীরে ক্যান্সার, আপনি যদি বলেন যে না আমার সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, সর্দি জ্বর হয়েছে, এটা কি আপনি সুস্থ হবেন? আপনাকে স্বীকার করতে হবে আপনার ক্যান্সার, তারপর সেটা প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, আগে তো রোগটা চিহ্নিত করতে হবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে ডলারের দামটা ব্ল্যাক মার্কেটের যে দাম, আচ্ছা, এটা বেশি 125 টাকা, বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে 117 টাকা। সুতরাং ব্ল্যাক মার্কেট থেকে এই টাকাটা কোনোভাবেই হোয়াইট মার্কেটে বা ফর্মাল চ্যানেলে ডলারটা আসবে না, ওইটা চলে যাবে। সুতরাং এইটাকে মার্কেটের উপর ছেড়ে দিতে হবে, মার্কেট ডিটারমিন করুক। এটা 125 না হয় হয়তো প্রথম দিকে এক ধাক্কা 130 টাকা হয়ে যেতে পারে, এটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে। কিন্তু সেটা আবার স্টেবল হয়ে হয়তো এটা 120 টাকায় চলে আসবে। আপনার কাছে আরেকটা বিরতি নিয়ে। দর্শকের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফেলাম আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে। আমরা কথা বলছিলাম উন্নয়ন সক্ষমতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন এম এস সিদ্দিকী। আপনি বলছিলেন অনেক কথাই আমরা শুনলাম। শেষ পর্বে আমি দুটো প্রশ্ন করতে চাই আপনাকে। সেটি হচ্ছে যে এই যে এতগুলো প্রকল্পের কথা আমি বললাম, 1000 সামথিং প্রকল্প, এই প্রকল্পগুলোতে তো ব্যাপক অর্থ বরাদ্দ যাবে, সেখানে বরাদ্দ দিতেই হবে, যেহেতু প্রকল্প আপনি নিয়েছেন। সব প্রকল্প হয়তো আলোর মুখ দেখবে না। যদি আমি এক্সাম্পল দিই যে আমাদের দক্ষিণ কোরিয়াতে যেটা হয়, আমি দেখলাম যে সেখানে এরকম প্রকল্প দেওয়া হয় এবং এইসব প্রকল্পে যারা সময় মতো সঠিক সময়ে এবং যে বাজেট দেওয়া হয় সে বাজেটে শেষ করতে পারেন, তখন তাদেরকে সেই প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়, তাদের পদোন্নতি দেওয়া হয়, তাদের ইনক্রিমেন্ট দেওয়া হয়, আর নানান রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, মোটামুটি পুরস্কার দেওয়া হয়। আর যারা পারেন না তাদেরকে কিন্তু তিরস্কার করা হয়, ভৎসনা করা হয়, তাদের প্রমোশন দেওয়া হয় না বা নিচে নামিয়ে দেওয়া হয়, ইনক্রিমেন্ট বন্ধ থাকে। ফলে ওইখানে একটা জবাবদিহিতার ব্যাপক তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু ওইভাবে কাজ চলছে। তো আমাদের এই ছোট একটি দেশ, সেখানে এই দেশে এটা এত প্রকল্প, এত কিছু কাজ হয়, শেষ পর্যন্ত অনেক প্রকল্প হয় না, আলোর মুখ দেখে না। তাহলে এইরকম যদি আমরা কিছু করতাম তাহলে কি আমরা ভালো ফল পেতাম কিনা? মানে এই এক্সাম্পলটা আমরা এখানে তৈরি করতে পারছি না কেন? হ্যাঁ, পেতাম, অবশ্যই পেতাম। কিন্তু আমাদের এসব প্রকল্পের চাকরি করেন হচ্ছে সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের সার্ভিস রুলে একটা ইমিউনিটি আছে, সেটা হচ্ছে ওনারা যত ইনএফিশিয়েন্টই হন ওনাদের চাকরি যায় না। দ্বিতীয়ত, প্রমোশনটা হয়, পুরস্কৃত হন সিনিয়রিটি বেসিসে, যোগ্যতার ভিত্তিতে নয়। ওটা দুইটাই ফিক্সড আমাদের দেশে। আচ্ছা, তো সুতরাং ওই কোরিয়ার যে সুযোগটা, সার্থকতা প্রকল্পগুলোর ব্যাপারে, সেটা তো আমাদের দেশে কখনোই হয় না। তো কর্মদক্ষতা, দক্ষ লোক হলে প্রমোশন, আমাদের দেশে প্রমোশন সিনিয়র বেসিসে। আর শাস্তি, প্রকল্পে ব্যর্থ হলে কারোর কোনোদিন চাকরি যাবে না, সার্ভিস রুলেই এরকম বলা আছে। ক্রাইম না করলে চাকরি যাওয়ার তো কথা না। কয়জন সরকারি কর্মকর্তা চাকরি যায় অপরাধ করার জন্য? চাকরি পাওয়ার চাকরি যাওয়াটা কঠিন বা বলা হয় উল্টা ব্যাপার। অপরাধ করলে তাকে অ্যারেস্ট করার জন্য সরকারের পারমিশন লাগবে। হ্যাঁ, একজন সরকারি কর্মকর্তাকে যদি আপনি অ্যারেস্ট করতে চান তাহলে উনি একটা ক্রিমিনাল অফেন্স করবে, ওনাকে অ্যারেস্ট করা যাবে না। তো তাহলে কি করে হবে? এবং একই সেম টাইম পুরস্কৃত হয় না ভালো কাজ করার জন্য। সুতরাং ওই কোরিয়ার পুরস্কৃত হয় না, তিরস্কার হয় না। পুরস্কার হলে একটা কথা ছিল চলছে আর কি। আমাদের ব্রিটিশ আমলের
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিরা মূলত এই প্রকল্পগুলো তো ওনারাই বাস্তবায়ন করবেন, ওনারাই তো মাঠ পর্যায়ে কর্মকর্তা, যারা সরকারি নট কর্মকর্তা নেসেসারি রয়েছেন। সরকারি কর্মকর্তারা, এটা কন্ট্রাক্ট বেসিসে বেসরকারি খাত থেকে তো যোগ্য লোক নেওয়া যেত, সেই সিস্টেমে তো আমাদের দেশে নাই। বাংলাদেশে অনেক এন্টারপ্রেনার আছে, অনেক যোগ্য বেসরকারি কর্মকর্তা আছে যারা অনেক বেশি যোগ্য। সে ধরনের বেসরকারি খাত থেকে সে ধরনের যোগ্য লোককে বেছে বেছে নিয়ে যদি প্রজেক্ট ম্যানেজার করা হয়, প্রজেক্ট ডাইরেক্টর করা হয়, তারা অনেক এফিসিয়েন্টলি এটা করতে পারবে। যেমন অনেকগুলি কনস্ট্রাকশন কোম্পানি আছে বাংলাদেশে সাকসেসফুল, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কাজ করে। সে কনস্ট্রাকশন কোম্পানির যে জেনারেল ম্যানেজার আছেন তাকে এনে যদি একটা প্রকল্প কর্মকর্তা করে দেওয়া হয় বাংলাদেশের একটা এই প্রজেক্টের, অনেক একজন সরকারি বিসিএস অফিসার থেকে সে ভালো কাজ করতে পারবে। কিন্তু আমাদের তো সেই সিস্টেমই নাই প্রাইভেট সেক্টর থেকে যোগ্য লোককে সরকারে নেওয়ার। ওই এই ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করবে, সে সচিব হয়ে বেরিয়ে যাবে, সারা জীবন একই ধরনের কাজ করে যাবে, ফিল্ডের সাথে কোনো যোগাযোগ নাই, ব্যক্তি সিরিয়াসলি কাজ করার অভিজ্ঞতা নাই। আজকে ধর্ম মন্ত্রণালয়, কালকে পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন, সব জায়গায় ওনারা বিশেষজ্ঞ। শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আজকে একটি প্রোগ্রামে সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন যে ঋণ খেলাপি, কর ফাঁকি এবং মুদ্রা পাচার এক সূত্রে গাথা। আজকে একটা মন্তব্য করেছেন, একটি প্রোগ্রাম যদি আপনি একটু বলেন এই বিষয়ে। এক সূত্রে গাথা। শ্রদ্ধেয় ডক্টর ফরাসউদ্দিন আমার খুব পছন্দের ব্যক্তি, কিন্তু ওনার এই কথার সাথে আমি একমত না। কারণ হচ্ছে একটু আগে আমরা আলোচনা করেছি, যেই ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী ট্যাক্স ফাঁকি দেয় বা দিতে পারে, এটা তার যত চালাকি তার থেকে বেশি দুর্বলতা হচ্ছে এনবিআর এর, রাজস্ব খাতের। আর ঋণ খেলাপি কেন হয়? আপনি যে ঋণ নিয়ে দেবে না তাকে আপনি লোন কেন দেন? সেটার বিচার সেটা একটা প্রশ্ন। যিনি যাকে দেওয়ার মতো না তাকে কেন আমরা লোন দিচ্ছেন কেন? আচ্ছা, তাহলে ঋণ খেলাপি এক সাইডে একজনকে একটি কাজ দুইজনে মিলে করলেন, একটি অপরাধ দুইজনে মিলে করলেন, একজনকে শাস্তি দিলে আরেকজনকে পুরস্কৃত করলেন, তাহলে তো এই ঋণ খেলাপির সমস্যার সমাধান হবে না। ট্যাক্স খেলাপির ব্যাপারে তাই, আপনি ট্যাক্স নিতে চান, একজন থেকে নেন, আরেকজন থেকে ডবল নিচ্ছেন। আমরা একটু আগে আলোচনা করেছি প্রথম দিকে, সেটা কেন হচ্ছে? আর বিদেশে টাকা পাচার, বিদেশে টাকা পাচারের ব্যাপারে একটু বিদেশে আমেরিকাতে যেয়ে দেখেন কার কয়টা বাড়ি, কোন পেশার লোকজন বেশি বাড়ি করেছে, কোন পেশার লোকজনের ছেলেপেলেরা বিদেশের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে, তাদের টাকাটা কোত্থেকে আসে, এগুলো বিবেচনা করলে কোন পেশার লোকজন বিদেশে টাকা বেশি পাচার করে আপনি সেটা পেয়ে যাবেন। জি, এমএস সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।